মাইমুনা বেগম হঠাৎ করে মুখ আঁচল চেপে কাঁদলেন। নিশাত বলল, কি হলো আম্মা? মাইমুনা বেগম চোখ মুছে বললেন, মানহা থাকলে তোমার মতো সব সময় হাতে হাতে কাজ এগিয়ে দিত। মেয়েটার জন্য মন কেমন করছে। কালকেও তো সকালে উঠে আমাকে রুটি বেলে দিল, একসাথে নাস্তা করলো, অথচ আজ মেয়েটা পরের বাড়ি। নিয়তি এতই অদ্ভুত কেন? বলে আবারও চোখ মুছলেন। নিশাতের চোখও ছলছল করে উঠল। মানহার কথা ভেবে মনটা খারাপ হলো। কালকেও ভাবি ভাবি করে মুখে ফেনা তুলে দিয়েছিল। নিশাত তার মাথায় তেল দিয়ে দিয়েছিল, আর আজ সে স্বামীর ঘরে। হঠাৎ করেই বুকটা হু হু করে উঠল তার। মা বাবার কথা ভীষণ মনে পড়ছে। মারোয়ানকে বলে দেখবে বাবার বাড়ি যেতে রাজি হয় কিনা। লোকটা নিশ্চয়ই ঘাড়তেরামি করবে, না যাওয়ার অজুহাত দেখাবে, কিন্তু নিশাত একেবারে নাছোড়বান্দা। এবার যেভাবেই হোক রাজি করাতেই হবে। কথাটা ভেবে উঠোনে চাইল। নাহন দাদার কোলে উঠে দাড়ি ধরে খেলছে। মাহবুব আলম নিজের মাথা টুপি নাতির মাথায় পরিয়ে দিলেন। টুপিটা বাচ্চাটার মাথায় বেশ ঝোলা হয়েছে। মাহবুব আলম তা দেখে হেসে উঠলেন। পিছনে মাহাদি মাহফুজও আছে। তাদের দেখে নিশাত মাথার ওড়না টেনে রান্নাঘরে চেপে বসলো, যেন তাকে দেখা না যায়। ওদিকে মাহাদি মাহফুজ নওয়ানকে আদর করে ঘরে চলে গেল। নিশাত সেই সুযোগে রান্নাঘর থেকে বেরিয়ে নিজের ঘরে গেল। দেখলো মারোয়ান উপর হয়ে শুয়ে আছে। নিশাতে তা দেখে কেন যেন রাগ উঠল ভীষণ। বাবা ভাই ফজর পরে ঘরে আসে, আর এই ভাদাইমাকে দেখো নাক ডেকে কিভাবে ভুস ভুস করে ঘুমাচ্ছে। নিশাত তাকে ঠেলে ঠেলে ডাকতে লাগলো। এই উঠুন, দ্রুত উঠুন। মারোয়ান বিরক্ত হয়ে অন্য পাশে ফিরে গেল। নিশাত আবারও ডাকতে লাগলো। মারোয়ান বিরক্তি সূচক শব্দ করে বলল, মাথা খারাপ করবি না, ঘুমাচ্ছি দেখছিস না? আবার তুই তুকারি করছেন? হ্যাঁ তো, এখন তো মানুষ নেই, কারো সামনে তো আর বলছি না। ঘুম কেন ভাঙালি তাই বল। নিশাত মারোয়ানের পিঠে চিমটি দিয়ে বলল। শখে। মারোয়ান চিমটি খেয়ে সোজা হয়ে শুয়ে নিশাতের দিকে কঠিন নজরে চাইল। নিশাত রাগ নিয়ে তাকিয়ে আছে। মারোয়ান বলল, সমস্যা কি? আপনি গ্রামে এসেও এত ঘুমান কেন? বাপ ভাইয়ের সাথে নামাজ পড়তে মসজিদে যেতে পারেন না? মারোয়ান হামি দিয়ে বলল, আলসেমি লাগে। উঠে উজু করো, মসজিদে যাও, তারপর নামাজ পড়ো, তাই মন চায় না। নিশাত রেগে আগুন হয়ে চিল্লিয়ে বলল, কবরে যখন অন্ধকারে সাপ বিচ্ছু দংশন করবে, কবর চাপ দেবে, ফেরেশতারা ডান্ডার বাড়ি মারবে, সেদিন এসব অজুহাত দিয়েন। একটা বাড়ি মারবে, অমনি 70 হাত নিচে গেড়ে যাবেন। সময় থাকতে আল্লাহকে ভয় করুন, না হলে পরকালে এমন পস্তাবেন, কুলকিনারা খুঁজে পাবেন না। মারোয়ান বিরক্ত হয়ে বলল, আজব তো, আমার নামাজ, আমার কবর, আমার বিচার, আমার জবাবদিহিতা, তোর এত জ্ঞান দেয়া লাগবে কেন? আল্লাহ নিশ্চয়ই আমার প্রশ্ন তোকে করবে না, তাই আমাকে জ্ঞান না দিয়ে নিজের চরকায় তেল দে। বলে আবারও উল্টো ফিরে শুয়ে পড়ল। নিশাত ছলছল চোখে তাকিয়ে রইল। এই লোকটার দিকে তাকালে তার মায়ের কাজ করে। সমাজে এরকম বহু মানুষ আছে যাদের পরকালের কথা বললে ফুটন্ত তেলে পানি পড়লে যেমন করে, ঠিক তেমন ছেদ করে ওঠে। অবুঝ বাচ্চাদের মতো মনে হয় এদের। না হলে কেউ কবরের আযাব, আখিরাতের কথা বললে এই কথা বলে। এত অজ্ঞ কেন এরা? এরা কেন বোঝে না এই জীবন ক্ষণস্থায়ী? 2 দিনের দুনিয়ার জন্য কত আয়োজন তাদের, অথচ অনন্তকাল থাকার জন্য কি পাথেও জোগাড় করছে তারা। ভয় নেই কেন তাদের মাঝে? জাহান্নামকে কি এরা মামুলি মনে করে? কেন আল্লাহর ভয় তাদেরকে নাড়াতে পারে না? কেন কেউ তাদের সরল সঠিক পথ দেখালে সেটাকে জ্ঞান মনে করে? নিশাতের চোখের পানি গড়িয়ে পড়ছে নিচে। নীরবে কেঁদে আল্লাহর কাছে দোয়া করল। ও পরওয়ারদিগার, আরশে আজিমের মালিক, আমার স্রষ্টা, আমার অবুঝ স্বামীকে আপনি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন, তাকে সহি বুঝদার করুন। আপনি তো যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন। আমার স্বামীকেও আপনি আপনার পথে কবুল করে নিন মালিক। হে রব্বে করিম, এই গুনাহগার বান্দার ফরিয়াদ কবুল করুন মাবুদ। মানহা বেশ আগেই ঘুম থেকে উঠেছে। ফজরের সালাত আদায় করে বারান্দায় দাঁড়িয়ে আশেপাশে প্রকৃতির মাঝে ডুবে গিয়েছে সে। কি সুন্দর চারপাশ! চেয়ারম্যান বাড়িটা অসম্ভব সুন্দর। রাতে খেয়াল না করলেও এখন বারান্দায় দাঁড়িয়ে থাকতে ভীষণ ভালো লাগছে তার। মা বাবার কথাও ভীষণ মনে পড়ছে তার। ঘড়িতে 7টা বাজে। মানহা রুমে ঢুকে বিছানার দিকে চাইল। দেখলো ইহাব কোলবালিশ জড়িয়ে ঘুমিয়ে আছে। মানহা মুখ বাঁকালো। এ নামাজ কালাম পড়ে না নাকি? বড় ভাবির মতো তারও কি বেনামাজি বর জুটেছে কপালে? সে বড় ভাবির মতো অত লুতুপুতু করতে পারবে না, ডিরেক্ট অ্যাকশনে যাবে। তাকে তা চেনে না ইহান ভুইয়া।
মানহা ব্যাগ থেকে সুতির একটা শাড়ি বের করলো, বারবার ব্যাগ খোলা বন্ধ করে বিরক্ত লাগলো তার, তাই আলমারি খুলতে গিয়ে দেখলো তালা দেয়া। রাগ উঠলো, নিজের রুমের আলমারিতে তালা দেয় কি? পাগল ছাগল লোক। গোসল করে সালোয়ার কামিজ পাল্টে শাড়ি পরলো মানহা, এখন একটু রিল্যাক্স লাগছে। ভেজা জামা কাপড় বারান্দায় মেলে দিল, তারপর ফ্যান চালিয়ে চুল শুকিয়ে নিল। নাটক সিনেমার মতো ভেজা চুল নিয়ে জামাইকে মধুর সুরে ডাকতে পারবে না সে। চুল শুকিয়ে মাথায় ভালোভাবে আঁচল টেনে ইহাবকে ডাকতে লাগলো। এই উঠুন, জলদি উঠুন। ইহাব রেসপন্স করলো না। মানহা কয়েকবার ডাকলো, তবুও রেসপন্স নাই। রাগে কিরমির করে জোরে বলল। এই বেটা, উঠিস না কেন? তাড়াতাড়ি ওঠ। ইহাব থতমত ভঙ্গিতে মানহার দিকে চোখ খুলে তাকালো। মানহা বলল, উঠতে এত টাইম লাগে আপনার? আপনাকে তো ভালোভাবে ঢাকা যাবে না। যাই হোক, দ্রুত উঠুন। ইহাব গম্ভীর হয়ে বলল, এটা কেমন ব্যবহার তোমার? এভাবে ঘুম থেকে কে তোলে ভাই? কটা বাজে মাত্র 7:30। এত সকালে ঘুম ভাঙানোর কারণ কি? মানহা একটু মিয়ে গেল। লোকটার কণ্ঠ ভীষণ ভয়ঙ্কর লাগছে। যাই হোক, সে ভয় পাবে না। সেও গম্ভীর মুখ করে বলল, আগে তো ফজরের নামাজ বাদ দিয়ে আরামসে ঘুমাচ্ছেন, এখন আমি রেখেছি তাতেও প্রশ্ন? ইহাব ভারী গলায় বলল, You know what? My daily routine is completely different. So don't overreact unnecessarily. মানহা ইংরেজি কম বোঝে, তাই এর মর্মার্থ করতে সময় লাগলো তার। এই লোক দেখি ইংলিশের জাহাজ, কেমনে ফটফট করে ইংরেজি বলছে। কোনোভাবে যদি জানে মানহা ইংরেজি কম জানে, তাহলে তার প্রেস্টিজ পাঞ্চার হতে সময় নেবে না। একটা বুদ্ধি তো বের করতেই হবে। মানহা মুখ আরো গম্ভীর করে বলল, মাতৃভাষা পারেন না? বাংলার মধ্যে ইংরেজি টানেন কেন? নিজেকে শিক্ষিত রিপ্রেজেন্ট করতে চান? শিক্ষিত রিপ্রেজেন্ট করতে চাই মানে? তুমি মনে হয় খুব ভাষাপ্রেমী। তোর রিপ্রেজেন্ট কি বাংলা শব্দ? ইহাবের অখণ্ড যুক্তি। মানহার রাগ লাগছে, রাগ হওয়া যাবে না। ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে সব। তার কথাই তাকে ঘোল খাওয়াচ্ছে। ইহাব ভুইয়া। মানহা বলল, ঠিক আছে, আজকে থেকে অনলি শুধুমাত্র বাংলায় কথা হবে, ওকে? ইহাব হেসে উঠে বলল, ওকে ভাই। সিরিয়াসলি যে নিজে এখন ইংরেজি থেকে বের হতে পারছে না, সে আবার বলে আজকে থেকে অনলি বাংলায় কথা হবে। মানহা রাগী চাহনিতে তাকিয়ে আছে। এভাবে অপমান করার কি আছে? সবকিছু কি বাংলায় বলা যায়? কিছু কিছু শব্দ তো চাইলেও বাংলা মুখে আসে না। মানহা মুখ কালো করে বলল, কয়েকটা শব্দে ছাড় দেওয়াই যায়, এটা নিয়ে তো হাসাহাসির কিছু হয়নি। তোমার ইচ্ছে হলে বইল না, বাট ইংরেজি ছাড়া আমি কথা বলতে পারবো না। ইংরেজি আমার আবেগ। মাতৃভাষা আবেগ নয়? ইহাব একটু থামলো, তারপর বলল, অবশ্যই মাতৃভাষা তো সবচেয়ে বড় আবেগ। সেটা তো আপনাকে দেখে মনে হয় না। বাংলায় কথা বলবেন আমার সাথে, পুরো লাইন বাংলায় বলবেন, ফরফর করে ইংরেজি বলে উচ্চশিক্ষিত প্রমাণ করার কিছু নেই। বলে মানহা হাঁটা ধরল। অমনি ইহাব অট্ট হাসি দিয়ে বলল, লাইন? মানহা কঠিন নজরে চাইল। ইহাব হাসি বন্ধ করে আবার ঘুমোতে নিলে মানহা বাধা দিল, বলল, উঠুন, এতক্ষণ ঘুমানো ভালো নয়। দেরি করে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইহাব ঘুম ঘুম কণ্ঠে বলল, উঠলে কিন্তু ছাড়বো না, সারাদিন চিপকে থাকবো। তুমি চাও আমি উঠি? মানহা চোখ কুচকিয়ে বলল, প্রয়োজন নেই, ঘুমা তুই। শেষের বাক্যটা মিনমিন করে বলল। মানহা রুম থেকে বেরিয়ে গেল। রুমে থেকে বেরিয়ে দেখলো বিশাল করিডোর। কেমন ভয় ভয় করছে। এত বড় বাড়ি পুরো নিস্তব্ধ। ইনাবা আপুর রুম কোনটা? মানহা শুধু শাশুড়ির রুমটা চেনে, কালকে সেখানে ছিল অনেকক্ষণ, তাই রুমটা পরিচিত হয়ে গেছে। কেমন ভুতুড়ে পরিবেশের মতো লাগছে। কেউ ঘুম থেকে ওঠেনি এখনো। মানহার খুব সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস, কিন্তু এই বাড়ির লোকজন তো ঘুমেই বেহুশ এখনো। কি করবে সে এখন? এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, তখনই উর্মি ভূঁইয়া ডাকে সেদিকে চাইল। উর্মি ভূঁইয়ার হাতে বই। তিনি ছাদ থেকে মাত্র নামলেন। ফজর পরে তিনি ছাদে হাঁটাহাঁটি করেন, তারপর বই নিয়ে বসেন। আজকেও একই নিয়মে বই পড়ে ছাদে থেকে নেমে মানহাকে এদিক ওদিক তাকাতে দেখে ডেকে উঠলেন। মানহা শাশুড়িকে দেখতে পেয়ে একটু স্বস্তির শ্বাস নিল, তারপর হেঁটে শাশুড়ির সামনে দাঁড়িয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঘুম শেষ? জি, আমি ফজর পর্যন্তই ঘুমাই। মাশাল্লাহ, শুনে খুব খুশি হলাম। আসো আমার সাথে। মানহা উর্মি ভূঁইয়ার পিছু পিছু গেল।
মাহবুব আলমের বাড়িতে নতুন চমক জুটেছে। মাহাদি মাহফুজ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। মাহবুব আলমকে হুমকি ধমকি দিচ্ছে মানহাকে দেখতে আসা সেই ইঞ্জিনিয়ার পাত্রের পরিবার। সকালে এসে হুলস্থুল করে ফেলেছে। তাদের কথা হলো তাদের কাছে কয়েকদিন সময় চেয়ে মেয়েকে অন্যদিকে গোছিয়ে দেওয়ার মানে কি? পাত্রের বাবা উঁচু স্বরে বলল, আমাদের সাথে ফটকাবাজি আপনাদের দেখে নেব। ভালো করে দেখে যান। আর জীবনেও যদি এই বাড়ির ত্রিসীমানায় আপনাদের দেখি, তাহলে ভেবে নেব আপনারা কুত্তা বাহিনী। পিছন থেকে মারোয়ান লুঙ্গির গোড়া ধরে দাঁড়িয়ে কথাটা বলল। পাত্রের বাবা গর্জে উঠে বলল। কি বললে? মারোয়ান আলসেমি ছেড়ে বলল, একটু আগে যা বললাম তার মান রাখছেন নাকি? ঘেউ ঘেউ করছেন কেন? কুল কুল, এখনো কিছুই বলিনি। আর 1 সেকেন্ড এখানে থাকলে মুখ দিয়ে বোমা বেরোবে। সো আউট। মারোয়ান হাতে চুটকি বাজিয়ে বলল। পাত্রের পরিবার অপমানিত বোধ করলো। তারা আর কিছু বলে ফুঁসতে ফুঁসতে চলে গেল। মাহফুজ বলল, কোথা থেকে যে এসব নমুনা আমাদের পরিবারে এসে জোটে আল্লাহ জানে। এক চেয়ারম্যানের বাড়ি, এখন আবার এই পাঠান বাড়ি, মানে পুরাই বিনোদন। মাহাদি বলল, পাঠান না, পাঠাবাড়ি বল। এসেই হম্বিতম্বি জুড়ে দিয়েছে যেন ওদেরকে আমার বোন দেওয়ার জন্য ওয়াদা করেছিলাম। পাঠা কোথাকার। মাহফুজ তালে তাল মিলিয়ে বলল। একদম। মারোয়ান সারাদিন বাহিরে ছিল। সেই সকালে বের হয়েছে, এখন রাতে ঘরে ফিরল। নাহন সারাদিন পর বাবাকে দেখে লাফিয়ে উঠল। নিশাত বলল, কই ছিলেন সারাদিন? মারোয়ান শার্ট খুলে বিছানায় রেখে লুঙ্গি গামছা নিয়ে কলপারে যেতে যেতে বলল। কাজে। নাহন বাবার পিছন পিছন দৌড়ে গেল। নিশাত এমন উত্তরে হতাশ হলো। মারোয়ান গায়ে পানি ঢেলে দেখলো নাহন বালতির মধ্যে হাত ডুবিয়ে দিয়েছে। সে চোখ গরম করে বলল, এই তুই এখানে কেন? নাহন ফিচ ফিচ করে হেসে বলল, আমি এখানে। হ্যাঁ, তুই এখানে কেন? তোর মা তোকে ছেড়েছে কেন? গোসল করছি এখন, কোনো ডিস্টার্ব করবি না। দ্রুত ঘরে যা। নাহন পা দাপিয়ে বলল। না। মারওয়ান বলল, তাহলে দাঁড়িয়ে থাক। গোসলে নো ডিস্টার্ব। বলে পানির মধ্যে থেকে নাহনের হাত বের করে এক মগ পানি নিয়ে গায়ে ঢেলে দিল। নাহনও বাবার দেখা দেখি পাশ থেকে মগ নিয়ে 2 হাত দিয়ে পানি ভরে নিয়ে গায়ে ঢেলে দিল। মারওয়ান চোখ কপালে তুলে বলল, ওই পোটকার বাচ্চা, তুই গোসল করেছিস কেন এই রাতে? নাহন মায়াবী নয়নে চেয়ে বলল, ইটো গোসল করি। তোকে মাইর দিব এখন। বলে নিশাদকে ডাকতে লাগলো জোরে জোরে। নিশাদ দ্রুত এসে বলল। কি হয়েছে? নাহনের দিকে নজর দিতেই নিশাদ আতকে উঠে বলল, এ কি, আপনি ওকে গোসল করিয়েছেন কেন এই রাতের বেলা? মারওয়ান ফুঁসে উঠে বলল, আমি করিয়েছি নাকি? এই রকেটের বাচ্চা মাতব্বরি করে নিজে নিজে গায়ে পানি ঢেলেছে। নিশাদ নাহনকে পিঠে জোরে থাপ্পড় মেরে কোলে তুলে নিল। নাহন জোরে কেঁদে দিল। নিশাদ বলল, একদম চুপ, বেশি বেড়েছো তুমি। সুযোগ পেলেই পানি হাতানোর স্বভাব হয়ে গেছে। পিটিয়ে একদম তোমার বদমাইশে ছুটিয়ে দিব। নাহন কাঁদতেই থাকলো। নিশাদ ওনা দিয়ে ছেলের মাথা মুছতে মুছতে ঘরে চলে গেল। মরণ গম্ভীর নয়নে সেদিকে তাকিয়ে থামলো। নিশাদ ছেলেকে বিছানায় নামিয়ে গামছা দিয়ে পুরো শরীর মুছিয়ে দিল। নাহন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নিশাদ বলল, বেশি করছো কিন্তু নাওহান। কান্না বন্ধ না করলে আরো মার খাবে। কিছু বলি না দেখে বাদরামি অতিরিক্ত বেড়ে গেছে, তাই না? নাহন হেঁচকি তুলে কেঁদে যাচ্ছে। মারুন ঘরে ঢুকে ছেলেকে কাঁদতে দেখে বলল, এভাবে মারার কি দরকার ছিল? এমনি বুঝিয়ে বললেই হতো। মার না খেলে লাগাম ছুটে যায়, তাই সময় থাকতে লাগাম টানতে হয়। নাহন বাবার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। মারওয়ান ছেলেকে কোলে নিল। বাবার কোলে গিয়ে আরো জোরে কেঁদে উঠল। মারওয়ান রাগান্বিত কণ্ঠে বলল, এত জোরে মারা লাগবে কেন? ও কি বড় বাচ্চা মানুষ? একটু আধটু দুষ্টুমি করবে, বুঝিয়ে বললেই হতো। তাই বলে জানোয়ারের মতো মারতে হবে? বাচ্চা পালতে না পারলে চলে যা। বলে ছেলেকে নিয়ে হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। নিশাদ পাথরের মতো দাঁড়িয়ে রইল। চলে যা শব্দটা কানে বাজতে লাগলো অনেকক্ষণ। এরপর ঠক গিলে মারওয়ানের শার্ট গুছিয়ে রাখতে গেলে খচখচ করে উঠল কিছু। নিশাদ শার্টের পকেট হাতড়ে দেখলো ভাঁজ করা কাগজ। সে কাগজ খুলে দেখলো একটা চিরকুটের মতো। নিশাদ পড়তে লাগলো, প্রিয় আজাদ, আমি কাল সিনেমা হলে গিয়েছিলাম। নতুন একটা সিনেমা রিলিজ হয়েছে, সেটা দেখেছি। তোমার পছন্দের নায়ক ছিল না, তাই আর বলিনি তোমায়। তুমি কি রাগ করেছো? রাগ করো না। অনেকদিন ধরে আমার হাতের রান্না খেতে চেয়েছিলে, তাই অনেক ভালোবাসা দিয়ে তোমার জন্য রেসিপিটি বানিয়েছি। নতুন রান্না কেমন লাগলো জানিও। তোমার উত্তরের অপেক্ষায় থাকলাম। ভালো থেকো।
এটাই তোমার একান্ত জন। নিশাদ চিঠি পড়ে থরথর করে কেঁপে উঠল। লোকটা কি তলে তলে পরকীয়া করছে? এজন্য কি তার প্রতি এত নির্লিপ্ত? বিয়ের আগেই সম্পর্কে ছিল লোকটার, সংসারের প্রতি এত উদাসীন এই জন্য তাহলে আজকে আবার সরাসরি চলে যেতেও বলো। নিশাদ এতদিনের উত্তর বোধহয় চিঠি পড়ে সম্পূর্ণ পেয়ে গেল। এত ভালোবাসা আদান প্রদান কতদিন ধরে চলছে? চরিত্রহীন লোকের সংসার করছে এতদিন সে। ছি। রাত 12:30, সারাদিন বাহিরে কেটেছে ইহাবের বন্ধুদের সাথে আড্ডা আর কিছু দরকারি কাজ সেরে মাত্র বাড়িতে ঢুকলো সে। উর্মি ভূঁইয়া ডাইনিং টেবিলে খাতা কলম নিয়ে বসা। ইহাবকে বাড়িতে ঢুকতে দেখে বললেন, তোমার যে বিয়ে হয়েছে তা তুমি ভুলে গেছো? ইহাব মায়ের শান্ত কণ্ঠে চুপচাপ দাঁড়িয়ে গেল। ইতিমধ্যে সিঁড়ি বেয়ে ইমতিয়াজ ভূঁইয়া নামলেন। ইহাবকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, দাঁড়িয়ে আছো কেন? রুমে যাও, ফ্রেশ হও। উর্মি ভূঁইয়া চশমা খুলে টেবিল থেকে উঠলেন, ছেলের সামনে দাঁড়িয়ে বললেন, কথার জবাব দিচ্ছ না কেন? কালকেও তুমি বিয়ে করে বউকে সাথে নিয়ে ডোকোনি। তুমি চাও কি? বিয়ে হয়ে যাওয়ার পরও এমন বুলশিট কার্যক্রম করার মানে কি? ইমতিয়াজ ভূঁইয়া বললেন, আহা, ছেলেটা মাত্র আসলো, তুমি পরে জেরা করো। উর্মি ভূঁইয়া ছেলের দিকে তাকিয়ে বললেন, মা ছেলের কথার মাঝে কারো কথা বলা এলাও না। ইমতিয়াজ ভূঁইয়া আর কিছু বললেন না। ইহাব মায়ের দিকে তাকিয়ে বলল, একটু কাজ ছিল আম্মু, ব্যবসা আবার রিস্টার্ট করবো তো, এই নিয়ে কয়েকদিন ব্যস্ততা যাচ্ছে। উর্মি ভূঁইয়া বললেন, তোমার ব্যবসায়িক ব্যস্ততা বিয়ের পরে পরে শুরু হলো কেন হঠাৎ? ঘরে আমার অধীনে একজন এসছে, এখন তার ভরণ পোষণ দেখাশোনা তো আমাকেই করতে হবে আম্মু। বাবার টাকা দিয়ে নিশ্চয়ই আমার স্ত্রীকে পালবো না, তাই না? উর্মি ভূঁইয়া আর কিছু বললেন না, ছেলেকে ঘরে যেতে ইশারা করলেন। ইহাব মায়ের সামনে থেকে চলে গেল। ইমতিয়াজ ভূঁইয়া বললেন, উর্মি, রুমে আসো, ঘুমাবো। উর্মি ভূঁইয়া আবারও ডাইনিং টেবিলে বসে খাতায় লিখতে বসে গেলেন। ইমতিয়াজ ভূঁইয়া তার পাশে বসে বললেন, এখন আবার খাতা কলম নিয়ে বসলে কেন? এখনই রুমে চলো, ঘুমাবে তুমি। এত রাত পর্যন্ত জেগে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে উর্মি। হব না, আপনি ঘুমাতে যান, আমি কাজটা শেষ করে আসছি। ইমতিয়াজ ভূঁইয়া বললেন, সবকিছুতে তোমার তেরামি এখনো গেল না। যা নিজে বলবে সেটাই হবে। সেই ইয়াং বয়স থেকে আমাকে জ্বালিয়ে মারছো তুমি। উর্মি ভূঁইয়া বললেন, আপনাকে নিশ্চয় আমি জ্বলতে বলিনি। যেহেতু জেছে পড়ে জ্বলছেন, সেহেতু এর দায় আমার নয়। ইমতিয়াজ ভূঁইয়া আর কিছু না বলে স্ত্রীর পাশে কিছুক্ষণ বসে থাকলেন। তারপর আচমকা স্ত্রীকে টেনে উপরে নিয়ে যেতে লাগলেন। উর্মি ভূঁইয়া বললেন, আরে সমস্যা কি? এত কাজ করার প্রয়োজন নেই। এসব কাজের জন্য দাম্পত্য জীবনে দূরত্ব সৃষ্টি হয়েছে। চুলায় যাক কাজকর্ম। ইহাব রুমে ঢুকে দেখলো মানহা কাঁথা গায়ে জড়িয়ে শুয়ে আছে। সে আর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। অনেকক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলো স্টাডি টেবিলে ভাত তরকারি রাখা। ইহাব চুপচাপ চেয়ারে বসে খাওয়া শুরু করলো। মাঝপথে খাওয়া থামিয়ে বলল, খাওয়া হয়েছে? মানহা হু বলে চুপ করে রইল। ইহাব খেতে খেতে জিজ্ঞেস করলো, কালকে সেন্সলেস হয়ে গিয়েছিল কেন? মানহা জবাব দিল না। ইহাব আবারও বলল, নাটক করেছিলে? মানহা এবার কাঁথা সরিয়ে উঠে বসলো। ইহাব তার দিকে চেয়ে বলল, তাহলে? মানহা রয়ে শুয়ে বলল, আচ্ছা, আপনি আমাকে বিয়ে করেছেন কেন জানতে পারি? ইহাব আস্তে ধীরে খাওয়া শেষ করে বেসিনে হাত ধুয়ে তোয়ালে দিয়ে হাত মুছলো। তারপর মানহার পাশে গিয়ে বসলো। মানহা তা দেখে দূরত্ব বজায় রেখে বসলো। ইহাব টেনে খেয়াল করলেও কিছু বলল না। সে বলল, আসলে তোমার ভাইয়ের উপর প্রতিশোধ নিতে তোমাকে বিয়ে করেছে। সারা নিজেকে কিভাবে কে জানে। এখন তোমার উপরে সিনেমার মতো অত্যাচার করব, আর তোমার ভাই সুর সুর করে ভালো হয়ে যাবে। মানহা বুঝলো লোকটা ইচ্ছামি করছে, রাগ লাগছে তার। সে বিরক্তিসূচক শব্দ করলো। ইহাব মজা পেল। সে এবার বলল, বউ, স্বামীর কাছে আসো। আমি আসলে তুমি পালাপালা করো কেন? এটা কিন্তু ঠিক না। মানহা বলল, দয়া করে আমার সামনে বারবার স্বামী স্ত্রী শব্দটা উচ্চারণ করবেন না। আমার এই সম্পর্ক নিয়ে ফোবিয়া আছে। কালকে অজ্ঞান হয়ে যাওয়ার কারণও এটা। আমাকে ধীরে ধীরে মানিয়ে নিতে দিন। বিয়ে করলেই খালি কাছাকাছি আসতে হবে এমনটা ভাবেন কেন? আর তাছাড়া আজীবন তো আছেই, সংসার, স্বামী, ধর্ম পালন করার জন্য। তখন এমনিতেই ঠিক হয়ে যাব। অদ্ভুত ইঙ্গিতপূর্ণ কথাগুলো তখনের জন্য তুলে রাখুন। এখন আমার এগুলো শুনতে গায়ে কাঁপুনি ধরে। যদিও আপনাকে আমার পছন্দ নয়, তবুও যেহেতু এখন স্বামী হয়েই গেছেন, তাই আপনাকে কথাগুলো জানানোর প্রয়োজন দেখে এসব জানালাম। আশা করি
তার মনে রাখবেন। ইহা বলল, বিয়ে করে বউয়ের কাছে যেতে পারবো না, তাহলে বিয়ে করলাম কেন? সেটার আমি কি জানি? আপনাকে বিয়ে করার জন্য আমি বা আমার পরিবার জোর করিনি। আপনি হম্বিতম্বি করে বিয়ে করেছেন, এখন সম্পূর্ণ দায়ভার আপনার। ইহা ফোঁস করে দম ছাড়লো। যেমন ভাই ঠিক তেমন বোন, কোনো কিছু হলেই সব দায়ভার তার। খানিক